This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলা দুপুরে সুপার প্রাইম টাইমে। এখন আপনারা দেখছেন ফুল অ্যান্ড ফাইনালের পরবর্তী অংশ, যেখানে আমি দীপ স্টুডিও থেকে রয়েছি, এর পাশাপাশি আমার সঙ্গে আমার সহকর্মী তনিষ্ঠা নিউজ রুম থেকে রয়েছে এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়ে। একদম তাই, আর সব থেকে বড় খবর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। সুদর্শনের পর এবার ভার্গবাস্ত্র। ভারত প্রস্তুতি নিচ্ছে। ভারত আজকের জন্য শুধুমাত্র প্রস্তুতি নিচ্ছে না, ভারত প্রস্তুতি নিচ্ছে ফিউচারের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে। এবং ভার্গবাস্ত্র, এই ভার্গবাস্ত্র ড্রোন মোকাবিলায় সিদ্ধহস্ত বলা যেতে পারে, এবং এটা দেশীয় প্রযুক্তিতে তৈরি। কথা বলবো আমাদের সহকর্মী সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। এই ভার্গবাস্ত্র এটা কারা প্রস্তুত করছে, কিভাবে তৈরি থাকছে, এবং এই ভার্গবাস্ত্র কোন কোন মোকাবিলা করতে পারবে, কিরকম ধরনের মোকাবিলা করতে পারবে, কতটা সিদ্ধহস্ত, সমস্তটা যদি একটু জানাও। দেখো, একদমই ঠিক, এটা একদমই দেশীয় প্রযুক্তিতে তৈরি। সোলার ডিফেন্স এবং এরোস্পেস লিমিটেড তারা এই ভার্গবাস্ত্র তৈরি করেছে। আমরা যেটা সাম্প্রতিক এই কনফ্লিক্টের ক্ষেত্রে দেখলাম যে সোয়ার্ম ড্রোন, অর্থাৎ পালে পালে পঙ্গপালের মতো যখন ড্রোন হামলা হয়, সেক্ষেত্রে ভারতের এয়ার ডিফেন্সে এটা বলা যেতে পারে একটা নতুন পালক। আমরা এর আগে দেখেছি আকাশ। এই কনফ্লিক্টের সময় ভারতের এয়ার ডিফেন্সের অন্যতম পার্ট হিসেবে এই সোয়ার্ম ড্রোন এবং তার পরবর্তী বিভিন্ন মিসাইলকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই এয়ার ডিফেন্সের আরেকটা লেয়ার হিসেবে, আরেকটা পালক হিসেবে, নতুন হাতিয়ার হিসেবে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড তারা এই ভার্গবাস্ত্র তৈরি করেছে, যার সফল মহড়া গতকালই গোপালপুরে হয়েছে। এবং ভবিষ্যতে যে এই অস্ত্রটাও ভারতের এয়ার ডিফেন্সের একটা পার্ট হবে এবং কমিশনড হবে। এবং একটা বিষয় খুব স্পষ্ট যে ভারত খুব দ্রুত গত কয়েক বছরে দেশীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের সফল অস্ত্র তৈরি করতে সমর্থ হচ্ছে, এবং সেটা কিন্তু ভারতের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ বা বড় সাফল্য। একদম তাই, অনেক ধন্যবাদ সিজার তোমায়। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে মহড়া ইতিমধ্যে সিজার মন্ডল আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই সোয়ার্ম ড্রোনের জম ভারতের ভার্গবাস্ত্র, আর তার সফল মহড়া ইতিমধ্যে হয়ে গেছে। শত্রু দেশের ড্রোন ঠেকাতে ভারতের এই ভার্গবাস্ত্র, যা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি। সোয়ার্ম ড্রোন, যে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা আমরা দেখেছি, কিছুদিন আগে আমরা দেখেছি যে কিভাবে ড্রোন হামলা হচ্ছিল পাকিস্তানের তরফ থেকে, ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা হচ্ছিল। আর সেই সোয়ার্ম ড্রোন হামলা ঠেকাতে একদম সিদ্ধহস্ত বলা যেতে পারে এই ভার্গবাস্ত্র, যেটা যে সফল মহড়া ইতিমধ্যে হয়ে গেছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। এই মুহূর্তে আরো একটা বড় খবর ব্রেক করবো আমরা। ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কায় আলার্ট আধা সেনার। শিলিগুড়ি জলপাইগুড়ি গ্রামে জঙ্গি হানা মোকাবিলার পাঠ দিচ্ছে বিএসএফ। ভারত পাক সীমান্তে সংঘর্ষ বিরতি হলেও উত্তর পূর্ব নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত সতর্কতা। আগন্তুকদের আনাগোনা নিয়ে গ্রামে গ্রামে বৈঠক বিএসএফ এর। সন্দেহজনক কোনো গতিবিধি দেখলেই বিএসএফ বা পুলিশকে অবিলম্বে জানানোর নির্দেশ। নিশ্চয়ই আপনাদের মনে আছে কয়েকদিন আগে ফাঁসি দেওয়ায় কাঁটাতার কেটে দিয়েছিল দুষ্কৃতীরা। আগন্তুকের খোঁজে একদিকে সীমান্তে মোতায়েন আধা সেনা, অর্থাৎ বাংলাদেশ সীমান্তে বিএসএফ, অন্যদিকে গ্রামে গ্রামে নাশকতা বিরোধী পাঠ পড়ানো হচ্ছে গ্রামের বাসিন্দাদের। পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি আপাতত স্থগিত, কিন্তু উত্তর পূর্বাঞ্চলে এই এলাকায় এই সার্ভিলেন্সের লড়াই অব্যাহত, বরং বলা ভালো তা আরও জোরদার করা হচ্ছে। নানা আছিলায় ফের পাকিস্তানের তরফ থেকে বা এই অঞ্চলে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, পাকিস্তানের মিত্র দেশ যারা রয়েছে, তাদের তরফ থেকে কোনো ধরনের যে কোনো ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় এখন একদিকে সীমান্তে যেমন আধা সেনা মোতায়েন রয়েছে বিএসএফের পাশাপাশি এই এলাকায় ড্রোন দিয়ে নজরদারি চলছে, তেমনি গ্রামে গ্রামে গিয়ে কিভাবে নাশকতা রোখা যেতে পারে তা নিয়ে বাসিন্দাদের সচেতন করছেন পুলিশ এবং বিএসএফের কর্তারা। পাকিস্তান সীমান্তে যুদ্ধ আপাতত স্থগিত হলেও প্রত্যাঘাতের আশঙ্কায় এই অঞ্চলেও কিন্তু এখন সার্বিকভাবেই নিরাপত্তাকে নিশ্ছিদ্র করছে বিভিন্ন নিরাপত্তা প্রদানকারী এজেন্সিগুলি। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ফুলবাড়ি। গ্রামের লোককে সবাইকে বলা আছে এবং গ্রামের লোকও জানে যে যেহেতু একটা সমস্যা চলছে আমাদের ভারত পাকিস্তান, সেজন্য সবাই সজাগ আছে। আমরাও বলেছি যে বাইরের লোকজন আসলে পরে
তোমরা জিজ্ঞাসা করবা। কারণ হচ্ছে কিছু কিছু লোক আসে বলে যে আমি ডিআইবি থেকে আসছি। হ্যাঁ, আমি বলছি যে ওদের বলবা যে তোমার আই কার্ডটাকে দেখাও। হ্যাঁ, তারপরে আপনার সাথে কথা বলবো। অচেনা কেউ যদি আসে, সেভাবে বলা হয়েছে। এখানে সজাগ আমরা আছি, এমনকি আমাদের যত মানুষ আছে সবাইকে আমরা বলে দেওয়া হয়েছে যে কারো বাড়িতে যদি কোনো আত্মীয় আসে সে যেন আধার কার্ডটা দেখে নেয়। এবার আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যখন রেসিডেন্ট দিই, আমরা ভোটার কার্ড মাস্ট আমরা দেখি, ভোটার কার্ড আমরা লাগবেই, ভোটার কার্ড দেখেই আমরা ওটাকে রেসিডেন্ট দেওয়া হয়। কোনো সমস্যা একটা এজেন্সির কাছে বা একটা গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এদের একটা কোঅর্ডিনেশন আছে এবং সার্ভেলেন্সও আছে। এখন সেই জন্য যেহেতু এটা চিকেন নেক করিডোর, সেই জন্য কিন্তু অনেক বেশি এটা ভিজিলেন্স আছে। এখন এই মুহূর্তে ভিজিলেন্স আছে। তবে যেহেতু গ্রামগুলোতে এপার ওপার করাটা, এই আত্মীয় স্বজনের বাড়ি, তারপর ছোটোখাটো জানেন যে গ্রামে একটা ইন্টারন্যাশনাল বর্ডারে কিছু কিছু ক্রাইম, যেগুলো ছোটোখাটো ক্রাইম গড়ে ওঠে, সেগুলো তো আপনি ডিনাই করতে পারেন না। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, ভারত পাক সংঘর্ষ বিরতি, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে কি চলছে আসলে আপনাদেরকে দেখাই যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে। ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি ইতিমধ্যেই, যে ভারত বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি সীমান্তবর্তী গ্রামে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। এবং সেই বিধিনিষেধগুলোর মধ্যে কি কি রয়েছে, সন্ধ্যে 7টা থেকে সকাল 6টা পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে। জলপাইগুড়ি সীমান্তবর্তী গ্রামে নানা বিধিনিষেধ জারি, যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি জমায়েত না করার নির্দেশ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা জারি। জেলা শাসকের নির্দেশের পর সীমান্তে সতর্ক বিএসএফও। ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবাসীদের কি করণীয় তা কিন্তু এই ইতিমধ্যে তা নিয়ে সচেতনতা প্রচার শুরু করে দিল বিএসএফ। এই যে রয়েছে গ্রামবাসীদের সাথে কোঅর্ডিনেশন মিটিং করে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন বিএসএফ আধিকারিকেরা। তারা আজকে সাফ জানিয়ে দিয়েছেন কি করণীয়, কি করতে হবে, কি করবেন না, সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই সীমান্তবাসীদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, বেলুবাড়ি সীমান্ত। বললো যে পাকিস্তান বাংলাদেশের সাথে যেহেতু ওরা সম্পর্ক আছে, হঠাৎ বাইসে হানা করতে পারে, সেই জন্য আমাদের বললো সম্পূর্ণ যে কোনো বাইরের লোক আসলে আমাদেরকে বলবা। বাংলাদেশ বর্ডারে থাকি, সেই বর্ডারে যে মনোজ সাহেব আছে, মনোজ সাহেবের মানে পুরা বর্তমান ভূমিকা। পাকিস্তান কি বাংলাদেশের সাথে মিলতে পারে? হ্যাঁ, মিলতে পারে। সেই জন্যে নাকি সাহেব আমাদেরকে একটু সতর্ক করে দিয়ে গেলে 7টার পরে কেউ বাজারে টাজারে ঘোরাঘুরি করবেন না, সবাই বাড়িতে গিয়ে থাকবেন, একটু জাগরণ থাকবেন। বাংলাদেশ আর পাকিস্তানের যে ওদের একই মাটি দিয়ে ওরা একই সুরে হয়তো আমাদের এই এলাকায় একটা আক্রমণ করতে পারে। বিএসএফ আমাদের অ্যাক্টিভ আছে, খুব সচেতনভাবে আমাদের পাশে এসে বললেন। আমরাও খুব অ্যালাউড আছি যে এই এলাকার লোকজনকে নিয়ে যে আমরা এক জায়গায় যেন 10-20 জন জড়ো না হই, এক জায়গায় না হই, এবং প্লাস রাত্রে যেন আমরা 10টার পরে সবাই বাড়িতে আসতে পারি। বাংলাদেশি অনুপ্রবেশকারী যেন আমাদের ইন্ডিয়াতে না আসে এবং অপরিচিত কোনো লোক আসলে পারে সাথে সাথে যেন বিএসএফ বা প্রশাসনকে জানাই দিতে। শিলিগুড়ির ছবি দেখালাম, জলপাইগুড়ির ছবি দেখালাম, এবার দক্ষিণ দিনাজপুর। ভারত পাক সংঘাতের আবহেই ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক কড়াকড়ি। জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কায় অরক্ষিত যাবতীয় এলাকায় ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। বাংলাদেশের মাটি ব্যবহার করে জঙ্গি ঢোকাতে পারে পাকিস্তান। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকায় তাই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্ত এলাকার 64টি পঞ্চায়েতকে নিয়ে বিশেষ শিবির পুলিশের তরফে। পুলিশের পাশাপাশি বৈঠকে থাকছেন বিএসএফ কর্তারাও। গত 2 মাসে, একটা পরিসংখ্যান জানাই আপনাদের, গত 2 মাসে অন্তত 20 জন বাংলাদেশি ধরা পড়েছে সীমান্তে। তাই সন্দেহজনক কোনো গতিবিধি দেখলেই বিএসএফ পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সকলের জীবন, ধন, সব কিছু তারা রক্ষা করছে আমাদের, এবং আমাদের স্বাধীনতা সবটাই রক্ষা করছে আজকে বিএসএফ মিলিটারিরা। সুতরাং তাদের জন্য যদি কোনো কাজ আমরা করতে পারি যেটাতে ওদের সামান্য উপকার হবে, এটা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ আমরা করব। আচ্ছা, জঙ্গি নিশানায় কি এবার চিকেনস নেই? কেন এই প্রশ্ন উঠছে জানেন? কারণ চিকেন উইংসের খুব কাছ থেকে এবার খালিস্তানি জঙ্গি তাকে গ্রেপ্তার করা হয়েছে। 4 জন চীনা নাগরিকের পর এবার এই খালিস্তানি জঙ্গি তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই খালিস্তানি জঙ্গি, তার মাথার দাম কত ছিল জানেন? 10 লক্ষ টাকা।
ভারত পাকিস্তান সীমান্তে এখন টান টান উত্তেজনা। কড়া নজরদারি চলছে দেশের সব সীমান্তে। বাংলার সীমান্তেও টহলদারি বাড়িয়েছে বিএসএফ। বিশেষ করে চিকেন স্নেক নিয়ে বাড়ছে উদ্বেগ। এবার চিকেন স্নেকের কাছেই ধরা পড়ল খালিস্তানি জঙ্গি নেতা। ধৃতের নাম কাশ্মীর সিং গালওয়াদ্দি ওরফে বলবীর সিং। এনআইএ সূত্রে খবর, সন্ত্রাসবাদীদের লজিস্টিক সাপোর্ট ও হাওয়ালার মাধ্যমে অর্থ সংগ্রহ করত কাশ্মীর। 2016 সালে পাঞ্জাবের একটি জেল ভাঙার ঘটনায় অভিযুক্ত কাশ্মীর বাব্বার খালসা ইন্টারন্যাশনাল ও রিন্দা নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত। নেপালে বসেই ভারত বিরোধী নানা কাজ করত কাশ্মীর। বিহারের মতিহারি থেকে কিষানগঞ্জের দূরত্ব মাত্র 380 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 4 ঘন্টা। ফলে সন্ত্রাসবাদীরা বিহার নেপাল সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। গোয়েন্দারা বলছেন গোটা সীমান্ত খোলা, সেখানে এসএসবি আছে বটে, আই কার্ড দেখা হয় বটে, কিন্তু দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ফলে খুব সহজেই নেপালে পৌঁছে ভারতের খুব কাছাকাছি, সীমান্তের খুব কাছাকাছি এসে তথ্য সংগ্রহ করার কাজটা সহজেই করতে পারছেন এই সন্ত্রাসবাদী সংগঠনের মাথারা। নেপালে ওই ধরনের ইন্টেলিজেন্স বা ওই ধরনের কোনো কার্যকলাপ যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দেওয়ার মতন কেউ নেই, এবং তারা ওখানে বসে ভারত বিরোধী বলুন কার্যকলাপ খুব সুন্দরভাবে করতেই পারে। গত সপ্তাহে নেপাল বিহার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে 4 চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। ওই 4 চীনা নাগরিক খালিস্তানি জঙ্গি কেন ভারতে ঢুকেছিল জেরা করে জানতে চাইছে এনআইএ কর্তারা। এই উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গ করিডর এই নেপাল সীমান্ত থেকে খুব কাছে। ফলে অস্থিরতা তৈরির ক্ষেত্রে বারবার বেছে নেওয়া হচ্ছে নেপালের মাটিকে। সেই কারণেই গোয়েন্দারা বলছেন এই মুহূর্তে দেশের যে কটা সংস্থা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করছে, তাদের নজর হোক এই উত্তরবঙ্গ করিডরের ক্ষেত্রে। এই মুহূর্তে এখানে মাওবাদী আন্দোলন নেই, কেএলও মুভমেন্টের সেরকম গল্প নেই। আমাদের এই মুহূর্তে একটাই ধ্যান হওয়া উচিত, কাউন্টার এসপিএনএস, যাতে কোনো রকম এই ধরনের বাইরের এলিমেন্টরা কোনো ধরনের ইনসার্জেন্সি করতে না পারে। নেপালে আশ্রয় নিয়ে সেখানে থেকেই সহজেই বাংলা বিহারে আসা যায়, তাই উত্তর পূর্বের এই এলাকাকে বেছে নেওয়া হচ্ছে। এই অঞ্চলে একদিকে যেমন রয়েছে বাংলাদেশ, তেমনি অন্যদিকে নেপাল, ভুটান এবং চায়না। সে কারণেই উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে এই অঞ্চলে আভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিত করতে। তবে গোয়েন্দা কর্তারা বলছেন উত্তর পূর্বাঞ্চলের এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টলেশনে কড়া নজরদারি চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা বড় খবর ব্রেক করবো আমরা। ভারত পাকিস্তান টানাপোড়েনের মধ্যে অস্থিরতা বাড়ছে বাংলাদেশ জুড়ে। শেষ মুহূর্তে বাতিল বাংলাদেশের সেনাপ্রধানের আমেরিকা সফর। এই মুহূর্তের বড় আপডেট, বাংলাদেশের সেনাপ্রধানের আমেরিকা সফর আটকানোয় সংঘাতের ইঙ্গিত। একদিকে ইউনুসপন্থী সেনাকর্তারা বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক করছেন, আর অন্যদিকে বাংলাদেশের মাটিতে ইউনুসপন্থী আর ইউনুস বিরোধীদের মধ্যে কড়া টক্কর চলছে। এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন। সুমন, বাংলাদেশে কি চলছে এই মুহূর্তে? মানে ভারত পাকিস্তানের মধ্যে যেখানে একটা সংঘর্ষ বিরতি ইতিমধ্যেই লাগু হয়ে গেছে, বাংলাদেশের মাটিতে এত অশান্তি, এত গন্ডগোল কেন? কি চলছে? দেখো, একের পর এক ঘটনার খবর আমরা দিয়েছি। গত দুদিন আগের যে খবর, যেদিন আওয়ামী লীগকে ব্যান করা হলো বাংলাদেশে, সেই আওয়ামী লীগ ব্যান হওয়ার পর কিন্তু নতুন করে বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর সেই অস্থিরতার পর নতুন করে আরও বড় একটা ঘটনা ঘটলো, এই সেনা প্রধানের ইউএস সফর আটকানো। সব মিলিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতি এই মুহূর্তে চলছে বাংলাদেশ জুড়ে। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের একের পর এক রাজনৈতিক ঘটনার দিকে নজর রেখেছিলাম। একের পর এক যেমন ঘটনা ঘটছিল, হিন্দু নিধন চলছিল, সব মিলিয়ে আজকের যে পরিস্থিতি নতুন মাত্রা দিয়েছে এই আর্মি জেনারেল যিনি রয়েছেন তার ইউএস সফরকে বাতিল করা। ফলে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে কার্যত নেই বললেই চলে। বিরোধী দল যারা রয়েছে, বিএনপি থেকে শুরু করে সকলেই, তারা কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে ব্যান করা, আওয়ামী লীগের যে দল, রাজনৈতিক দল, তাকে ব্যান করা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। জামাত শিবির পর্যন্ত বলেছে যে সকলের সাথে আলোচনা করে এটা করা উচিত ছিল। কয়েকজনের আন্দোলন কয়েকদিন ধরে হলো, যার ফলেই কিন্তু এই
অবস্থা তৈরি হয়েছে। কিন্তু নতুন করে আজকে যখন আমেরিকা সফর বাতিল হলো সেখানকার সেনা অফিসারের, তারপর কিন্তু গোটা পরিস্থিতি একটা ঘোরালো আকার ধারণ করেছে। চীন একদিকে যেমন রয়েছে, ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব রয়েছে, সব পরিস্থিতির মাঝখানে নতুন করে বাংলাদেশ আবারও অশান্ত হয়ে উঠছে। এই একেবারে সুমন, নজর রাখো, আবার তোমার সঙ্গে পরবর্তীতে এই নিয়ে কথা হবে। তবে যেমনটা আমাদের সহকর্মী সুমন কল্যাণ জানাচ্ছিলেন, এই গন্ডগোলের মধ্যে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গেই আপনাদের আরও একবার মনে করে দিই, গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে, তিনি কি বলেছিলেন আরেকবার শোনাই আপনাদের এই পরিস্থিতিতে। जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। एक जो लोकतांत्रिक प्रणाली में एक तरीका होता है सब काम करने का, वो ड्यू प्रोसेस को दरकिनार करके किया गया है। एक लोकतंत्र के रूप में भारत जो वहाँ पर लोकतांत्रिक आज़ादी को रोका जा रहा है और जो वहाँ पर राजनीतिक गतिविधियों के लिए जो दायरा है वो कम हो रहा है, इसको लेके हम लोग चिंतित हैं। और साथ में हमारा ये मानना है, हमारा ये आह्वान है कि बांग्लादेश में जल्द से जल्द एक निष्पक्ष और समावेशी चुनाव कराया जाए। অপারেশন সিঁদুর সফল, তারপর পূর্ণাম সাউ বিএসএফ জওয়ান সে কোথায়, এই নিয়ে অনেকেই চিন্তা করছিলেন। সেই পূর্ণাম সাউকে ছাড়তে বাধ্য হলো, মুক্তি দিতে বাধ্য হলো পাকিস্তান। বলা যেতে পারে এক বিশাল জয় ভারতের, কূটনৈতিক সফলতা। এই অপারেশন সিঁদুরের সফলতার পর, সাফল্যের পর এই যে বিএসএফ পূর্ণাম সাউ তাকে ফেরাতে বাধ্য হয়েছে পাকিস্তান, সেটা ভারতের কাছে কূটনৈতিক সফলতা, কূটনৈতিক জয়। অপারেশন সিঁদুরের পর একটা বড় জয় ভারতের। পূর্ণাম সাউ সে এখন অব্দি সুস্থ রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে এবং তাকে সে আজই সে ফিরে এসেছে ভারতে এবং সে ভারতের দেশের মাটিতে ফিরে এসেছে এবং আটারি ওয়াঘা যে সীমান্ত সেখান থেকেই সে ফিরেছে এদেশে, এমনটাই জানা যাচ্ছে। এবং আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং সুশোভন এই মুহূর্তে পরিবারের সঙ্গে, পূর্ণাম সাউয়ের পরিবারের সঙ্গে কথা বলছেন। তার পরিবারে এই মুহূর্তে কতটা উচ্ছ্বাস, কতটা শান্তি ফিরেছে তাদের পরিবারে, সবটাই জানবো সুশোভনের মাধ্যমে। সুশোভন, দেখো, পরিবারের যারা সদস্যরা আছে তাদের কিন্তু দুশ্চিন্তা কেটেছে এবং তারা এখন অপেক্ষা করছেন যে ছেলে কখন ফিরে আসবে। স্বাভাবিকভাবেই যখন এই ফোনটা পেলেন, ছেলে সঙ্গে কথা হলো, তখন আপনার সঙ্গে কথা হয়নি, আমার ছেলের সঙ্গে কোনো এখন পর্যন্ত কথা হয়নি। খবরটা যখন পেলেন, আমার বৌমার সঙ্গে কথা হয়েছে কিনা হয়েছে তা বলতে পারবো না। আমাকে বিএসএফ হেডকোয়ার্টার থেকে ফোন এলো কি पूनम कुमारेर बाबा भोलानाथ साहब के, हमें बोललाम हाँ आमी आছি, আমার নাম এই ভোলানাথ সাহেব। बोला उनार बाबा, हमने हाँ उनार बाबा। बोला ठीक है। पूनम कुमार इंडिया दे चले एलो, इंडिया दे चले एलो। তারপরে বললাম কি কথা করিয়ে দিন, বলে এখন কথা হবে না, ঘন্টা 2 ঘন্টা পর কথা। এটা শুনে কতটা স্বস্তি বা কতটা অনেক আনন্দ আমি শুনেছি। সব থেকে খুশি আমার আছে আমার দেশে, আমার খুশি নয় আমার দেশের খুশি, আমার পুরো ভারতবর্ষের খুশি কি একটা সৈনিক পাকিস্তান থেকে ফিরে এলো, সব থেকে খুশি। যে যখন এই 4 দিন ধরে একটা একেবারে বর্ডারে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই তখন টেনশন হচ্ছিল নিশ্চয়ই ছেলে? টেনশন ছিলই। এই যে 4 দিন 5 দিন যে যুদ্ধ চললো, 1 সপ্তাহ চললো, তার মধ্যে আশা আমি করেছিলাম নাকি অত তাড়াতাড়ি আমার ছেলে আসবে, ফিরে ইন্ডিয়াতে চলে আসবে। আমাদের নিরাশ হয়ে গিয়েছিল। বাকি ভাগ্য ভালো, আমাদের নেতা রাজ্য সরকার ইয়া কেন্দ্র সরকারকে ভাগ্য ভালো আমার ছেলেকে তাড়াতাড়ি নিয়ে চলে এলেন। আমি এটাই সব থেকে ধন্যবাদ জানাবো, আর এটাই আমার খুশি আছে কি আমার ছেলে আমার ইন্ডিয়াতে চলে এলো। অনেক ধন্যবাদ সুশোভন। পূর্ণাম সাউয়ের বাবার সঙ্গে তুমি কথা বলছিলে এবং তিনি যেমনটা জানালেন যে স্বস্তি ফিরেছে, এই খবরে স্বস্তি ফিরেছে তার পরিবারে, এবং তিনি যেটা জানালেন যে এটা শুধুমাত্র তাদের পরিবারের স্বস্তি নয়, গোটা দেশবাসী খুশি এই খবরে যে পূর্ণাম সাউ ভারতের বিএসএফ জওয়ান, সে ভারতের দেশের মাটিতে ফিরে এসেছে, এমনটাই তিনি জানালেন। যদি এখনো অব্দি ছেলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তবে তার যে স্ত্রী অর্থাৎ পূর্ণাম কুমার সাউ, তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে পূর্ণামের। তার স্ত্রী কি জানিয়েছেন
আপনাদেরকে শোনাবো এবং তার পাশাপাশি পুনম সাউয়ের মা তিনি কি জানিয়েছেন শোনাবো। নিশ্চয়ই আজকে 20-22 দিন পর আজকে চিন্তা কেটেছে, খুবই ভালো লাগছে। আজকে সকাল থেকে আপনি বলছিলেন কি চিফ মিনিস্টার আপনাকে ফোন করেছে? আজকে সকাল থেকে 4 बार फोन करे चलो, बस उनको आंख से देखना है कि वो कैसे हैं नहीं है। वो बहुत जल्दी आ रहे हैं, अभी तो उन्होंने कुछ बताया नहीं है, अभी 10-15 दिन लगेगा उनको आने में। सकाले 10:30টার সময় बीएसएफ डिपार्टमेंट থেকে ফোন এসেছিলেন कि आपके हस्बैंड इंडिया आ गए हैं पीके साहू जी, आप टेंशन मत लीजिए, हम थोड़ी देर में उनसे बात करवाते हैं। फिर 12 बजे मेरे हस्बैंड फ़ोन किए थे कि रजनी मैं एकदम सही सलामत हूँ, टेंशन मत लो। 22-23 दिन मेरा कैसे कटा है मैं आप लोगों को बता नहीं सकती हूँ, बहुत टेंशन में थी। ये बस यही लग रहा था ना कि कब आएंगे, कैसे आएंगे, वो आएंगे कि भी नहीं, ये भी एक समस्या वाली बात थी। जब 27 लोगों का शहर ने सिंदूर का बदला लिया और देखिए 1 सप्ताह के अंदर उन्होंने भी हमारी सिंदूर की लाज रखी और मेरे पति को सही सलामत मेरे पास लौटा दिया। देश की सेवा के लिए वो शुरू दिन से जोश था उनके अंदर कि मैं फ़ौज में ही जाऊँगा, और वो इस ट्रेनिंग को बहुत मुश्किल से उनको ये जॉब मिला था, क्योंकि बहुत मैंने जो हिस्ट्री सुना है उनकी मम्मी जो बताती हैं कि भोर में 4 बजे उठ के दौड़ना, उसका एक जुनून था उनके अंदर। तो मुझे लगता है कि वो ये काम उनको कंटिन्यू। खबर पढ़ने खूब खुशी मन हो गया, हाँ खुशी मन हो गया हमारा कि कब लड़का आ गया, हिंदुस्तान में आ गया, पाकिस्तान से हम लोग को खुशी हो गया। इतना दिन का टेंशन अभी खत्म हुआ, खत्म हो गया है, अब टेंशन नहीं है। ये बात है, अब लड़का वहाँ पर रहे आ गया, टेंशन दूर हो गया, कभी घरे आएगा हम लोग का टेंशन नहीं है। দীর্ঘ 22 দিনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান, অবশেষে দেশে ফিরলেন পূর্ণাম সাউ। এই গোটা সময়টা আগাগোড়াই একেবারে ভাতৃপ্রতিম বিএসএফ জওয়ান পূর্ণাম সাউয়ের পরিবারের পাশে ছিলাম। পূর্ণামের দেশে ফেরার খবরে আমি খুব খুশি, এমনই প্রতিক্রিয়া এক্স চ্যানেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি পরিবারকে ফোন করে পাশে থাকার আশ্বাসও জানিয়েছেন তিনি। আজ 4th দিন উনি চলে এসেছেন। আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, খারাপ কোনো ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে, এবার অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। মুখ্যমন্ত্রী যেভাবে একজন ভাই আজকে তিনি ফোন করে তিনি পুনমকে নিজের ভাইয়ের আখ্যা দিলেন, ভাইয়ের মর্যাদা দিলেন, সেই মুখ্যমন্ত্রীর সেই সংস্কার সংস্কৃতি কিন্তু শেখার মতো। তিনি যে কোনো রাজ্যের বাসীকে নিজের পরিবারের সদস্যের মতন তিনি ভালোবাসেন, তার পাশে থাকেন, যে কোনো অসময়ে দুঃখে সুখে তিনি পাশে থাকেন। এরকম মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু শত শত প্রণাম জানাই। আপনি অনেক প্রচেষ্টা করেছেন, আমি তো পরিবারের সদস্য, আমি তো আমার তো দায়িত্ব। কি বললেন, ফোন করলেন তো আজকে সিএম বললেন যে কোনো চিন্তা নেই, আজকে সিএমও খুব খুশি। খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে, খুবই খুশির খবর। এর চেয়ে খুশির খবর তো কিছু হয় না। আর আপনি তো জানেন যে আপনারা যে আমি 2 দিন আগে প্রাইম মিনিস্টারের কাছে অ্যাপিল টু টেক স্টেপস টু টেক হিম ব্যাক। আর চিফ মিনিস্টারও কথা বলেছিলেন এর আগে, চিফ মিনিস্টার কথা বলেছেন বারবার, তো ভালো খবর। একদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন দাবি করছেন পূর্ণাম সাউকে ফেরানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কটাক্ষ পূর্ণাম সাউকে দেশে ফেরানোর ক্ষেত্রে তৃণমূলের কোনো কৃতিত্ব নেই, এটা সম্পূর্ণভাবে ভারত সরকার এবং বিএসএফ এর কৃতিত্ব। মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারেনি, আমি অন্যভাবে দেখছি মানে কি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে নাকি? শুনুন, এটা ক্লিয়ার মেসেজ, অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসত, এবং উনি হেলদি ছিলেন, আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল, তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান শেকু মাকুদেররা ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে, আমরা ওয়েলকাম করছি। এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং দ্য ডিজি বিএসএফ, তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি তো ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন।
দেশে ফিরলেন পূর্ণাম, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন সুকান্ত মজুমদার। অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারতের আরও এক বড় কূটনৈতিক জয়। বীর বিএসএফ জওয়ান পূর্ণাম সাউয়ের পাকিস্তান থেকে প্রত্যাবর্তন শুধু একজন জওয়ানেরই মুক্তি নয়, এই ঘটনা গোটা দুনিয়ার কাছে প্রমাণ করে দিল ভারতের দৃঢ় সংকল্প, সম্মান এবং নেতৃত্বের বিজয় গাঁথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক কৃতজ্ঞতা। আপনার অটল নেতৃত্ব এবং দূরদর্শী কূটনৈতিক কৌশলই আজ ভারতের প্রত্যেক সন্তানের জন্য নিরাপত্তা ও গর্বকে সুনিশ্চিত করেছে। এটাই মাননীয় নরেন্দ্র মোদীজির শাসন, যেখানে একজন জওয়ানের গায়ে হাত পড়লে দিল্লি জবাব দেয় বজ্রনীনাদে। অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান, আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই। দক্ষিণ কাশ্মীর সোপিয়ান, সেই সোপিয়ানে অপারেশন কেল্লা, সেনাবাহিনীর অপারেশন কেল্লার, এবং আপনারা জানেন গতকালই 3 জন লস্কর জঙ্গিকে খতম করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, জঙ্গল থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। জঙ্গিদের থেকে উদ্ধার হয় AK-47 এবং প্রচুর কার্তুজ। সোপিয়ানে বাহিনীর অ্যাকশন, যে ছবি আপনারা দেখছেন, এবং আমাদের কাছে রয়েছে এক্সক্লুসিভ রিপোর্ট। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির এক্সক্লুসিভ রিপোর্ট এই মুহূর্তে। আমরা যে জায়গায় রয়েছি, সোপিয়ানের মাটিতে যে এনকাউন্টার হয়েছে, সেই এনকাউন্টারে যা যা জঙ্গিদের কাছে ছিল সেই প্রত্যেকটা বিষয় এই মুহূর্তে সেনাবাহিনী তারা দেখাচ্ছে। যে সমস্ত জ্যাকেট তারা ক্যারি করছিল, যে সমস্ত ব্যাগ তারা ক্যারি করছিল, খাবার দাবার তাদের সঙ্গে ছিল, তারা দীর্ঘদিন ধরে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল এবং সেই কারণে ড্রাই ফ্রুটস এবং বিস্কিট তারা রেখেছিল। সবথেকে গুরুত্বপূর্ণ, তাদের কাছে যে ধরনের বন্দুক ছিল, ম্যাগাজিন ছিল, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভারতীয় নোট তাদের কাছে ছিল। যে খবর আমাদের কাছে আছে যে মূলত এরা প্রত্যেকেই সোপিয়ানের স্থানীয় ব্যক্তি। কিন্তু যেটা সবথেকে বেশি চমকে দেওয়ার মতো ছবি, তা হচ্ছে যে পরিমাণ বুলেট এদের কাছে ছিল, তাতে কিন্তু দীর্ঘক্ষণ ধরে এরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারে। অর্থাৎ এবারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সোপিয়ানের এই জঙ্গিদের পাশাপাশি আরও কোন কোন জঙ্গি এই মুহূর্তে জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে এবং তাদের কাছে কি ধরনের অ্যামিউনিশন রয়েছে, সেই প্রশ্নটাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ মাত্র 3 জনের কাছ থেকে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, সেই পরিমাণ অস্ত্র বা তার থেকেও বেশি অস্ত্র বা এই ধরনের বিভিন্ন ধরনের বোম, সেগুলি কিন্তু অত্যন্ত স্বয়ংক্রিয় এবং সাধারণভাবে এই এলাকায় পাওয়ার কথা নয়। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যাতে পাকিস্তানের সম্পূর্ণ রকম সহযোগিতা রয়েছে, পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত রকমের অস্ত্র সাহায্য করা হচ্ছে, তা এই যাবতীয় ছবি থেকেই আমাদের সামনে স্পষ্ট। ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এবার আপনাদের ভারতের আরও একটা পরাক্রমের প্রমাণ দিই। পাকিস্তানের সেনা ছাউনি গুঁড়িয়ে দেওয়ার নয়া ভিডিও প্রকাশ্যে আনলো সেনা। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের আগে পাক উস্কানির জবাব কিভাবে দেওয়া হয়েছে, এই ভিডিও দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন। নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক সেনার একাধিক পোস্ট একেবারে ধ্বংস করে দিচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনা। নয়া সেই ভিডিও এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। ऑपरेशन सिंदूर की एक और लेटेस्ट वीडियो TV9 भारतवर्ष के पास मौजूद है, जिसमें साफ दिखाता है कि किस तरीके से पहले पाकिस्तान की तरफ से लाइन ऑफ कंट्रोल के इलाके में सीज फायर का वायलेशन किया गया, और ये वायलेशन जो है सिविलियन इलाकों को पाकिस्तानी पोस्टों ने टारगेट किया। लेकिन इन सब के बीच भारतीय सेना ने पाकिस्तान को उसी की भाषा में जवाब दिया है। ये तस्वीरें साफ बयां करती है कि किस तरीके से भारतीय सेना ने पाकिस्तानी कई पोस्टों को उड़ाया है, उन पोस्टों को उड़ाया है जिन्होंने हमारे सिविलियन इलाकों को टारगेट किया है। उसके साथ सूत्र ये भी बताते हैं कि इन पोस्टों में ना सिर्फ पाकिस्तानी सेना बल्कि कई आतंकी भी मौजूद थे, जिनको भारतीय सेना ने उनके अंजाम तक पहुंचा दिया है। ऑपरेशन सिंदूर अभी स्थगित किया गया है, लेकिन इन सब के बीच भारत ने साफ कहा है कि अगर पाकिस्तान की तरफ से सीज फायर का वायलेशन किया गया एक बार फिर, तो उसको मुंह तोड़ जवाब दिया जाएगा।
कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। अरे कम दे किंतु खाटी दे, MDH कश्मीरी लाल लंकार गुड़ो।